নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আমি রীতি চলে এসেছি আবার একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা আমার নতুন শ্রোতা বন্ধু আছেন তারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকে এই উপন্যাসের 10ম পর্ব। অফিস থেকে বেরিয়ে টের পাওয়া গেল বাইরে তাপাঙ্ক 2-3 ডিগ্রি কম। কনকনে উত্তুরে হাওয়া শহরটাকে উল্টো পাল্টা চাবুক মারতে মারতে ছুটে যাচ্ছে। হিম নামছে আকাশ থেকে, হিম উঠছে পাতাল থেকে। এখন কত আর রাত হবে? 7টার বেশি নয়। এর মধ্যেই মানুষজন কমে গেছে, গাড়ি ঘোড়াও তেমন চোখে পড়ে না। কুয়াশা এমনভাবে চারপাশের আলোর টুঁটি চেপে ধরেছে যে সব কেমন যেন ঘোলাটে দেখায়। বাসস্ট্যান্ড অবধি যাবার আগেই পেছন থেকে ডাকটা শোনা গেল, বিনয়। চমকে ঘুরে দাঁড়াতেই বিনয়ের চোখে পড়ল রমেন। কাছে এসে সে বলল, বাড়ি যাচ্ছ তো? হ্যাঁ। কোথায় বাড়ি? এই তো টালিগঞ্জে। এখান থেকে ধর্মতলায় গিয়ে বাস কি ট্রাম ধরলে তোমার সুবিধা হয়, তা একটু কষ্ট করবা? মানে? রমেন বুঝিয়ে দিল সে থাকে মির্জাপুরে। তাকে বিবেকানন্দ রোড ধরে একা একা হেঁটে কর্নওয়ালি স্ট্রিটে গিয়ে ট্রাম কি বাস ধরতে হবে। বিনয় তার দেশের ছেলে, সে যদি সঙ্গে থাকে গল্প করতে করতে যাওয়া যাবে। কর্নওয়ালি স্ট্রিটে গিয়ে 2 নম্বর দোতলা বাস ধরলে তাদের দুজনেরই সুবিধা। রমেন মির্জাপুরের মুখে নেমে যাবে আর বিনয় সোজা রাসবিহারী পর্যন্ত চলে যেতে পারবে। সেখান থেকে টালিগঞ্জের গন্ডা গন্ডা বাস কি ট্রাম পাওয়া যায়। হিমবাতাস জামাকাপড় সোয়েটার ভেদ করে হাড়ে মজ্জায় 1000টা ছুরির ফলা ঢুকিয়ে দিচ্ছে। বিনয় টের পাচ্ছে শরীরের রক্ত মাংস ত্বক জমে বরফ হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে গরম জলে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া চুকিয়ে কম্বল কি লেপের ভেতর ঢুকে পড়াটাই এখন একমাত্র লক্ষ্য। কিন্তু রমেন বয়সে বড়, সহকর্মী। তাছাড়া তার সঙ্গ পেতে সে এমন উৎসুক যে মুখের ওপর না বলা গেল না। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ডাইনে ঘুরে ফাঁকা হয়ে আসা বিবেকানন্দ রোড ধরে পাশাপাশি হাঁটতে হাঁটতে নিমেষে বিনয় টের পেয়ে গেল রমেন অন্যের কথা শোনার চেয়ে নিজের কথা বলতে বেশি ভালোবাসে। মিনিট 4 ভেতরই তার জীবনের 70% জানা হয়ে গেল বিনয়ের। রমেন বলল, আমি যে ঢাকার কাগজে রিপোর্টারি করতাম, হ্যাঁ তো শুনছই। মীর কাদিমের নাম জানো তো? ঢাকার পোলা যখন নিশ্চয়ই জানো। মুন্সীগঞ্জ স্টিমাঘাটা এর তিকা বড় জোর মাইল 3 এইখানে আমাগো বাড়ি। বাড়িতে থাকতো বাবা মা, এক ভাই আর 18-19 বছরের এক ভগ্নী। আমি বিএ পাশ কইরা ঢাকার কাগজে চাকরি নিলাম। কামকাজ যেখানে করি সেইখানেই থাকা লাগবো, কি কও? আমি তাই ঢাকাতেই থাকতাম। অনর্গল সে বুকে যায়। মোটামুটি মসৃণভাবেই দিন কেটে যাচ্ছিল রমেনদের, কিন্তু শেষ পর্যন্ত কাটল না। 46-এ বড় দাঙ্গা, 47-এ পার্টিশন, দেশভাগের পর রাতারাতি সব বদলে গেল। একদিন পূর্ব পাকিস্তানের অন্য সব এলাকার মতন মীর কাদিমেও ভাঙন শুরু হলো। দেশে আর থাকতে সাহস হলো না। ভিটেমাটি ফেলে প্রথমে তারা চলে এসেছিল আগরতলায়। মা বাবা ভাই বোনকে ওখানকারই এক ত্রাণ শিবিরে রেখে রমেন সোজা চলে এলো কলকাতায়। অনার্স গ্র্যাজুয়েট, উদ্বাস্তু, যে কোনো সরকারি দপ্তরে তার চাকরি হয়ে যেত। কিন্তু একবার যার শ্বাস প্রশ্বাসে খবরের কাগজ ঢুকে গেছে তার কি অন্য কাজ মনে লাগে? মির্জাপুরের মেসে কয়েক মাস থেকেও এ কাগজ সে কাগজ ঘোরাঘুরি করে একে তাকে ধরাধরি করেও যখন কিছু না পেয়ে হতাশ হয়ে পড়েছে রমেন, তখন মরিয়া হয়ে জগদীশ গুহ ঠাকুরতার সঙ্গে দেখা করে এবং নতুন ভারতের কাজটা তার হয়ে যায়। রমেন বলল, থাউক, এইসব পেশাল থাউক। প্রায় প্রতিটি রিফিউজিরই একই হিস্টোরি। কিভাবে রমেনের চাকরি হয়েছে দুপুরে তারাপদ ভৌমিকের কামরায় বসে সে একবার শুনেছে, আবার শুনতে হলো। বিনয় কোনো উত্তর করল না। সে পাকিস্তান থেকে কবে এসেছে, কী কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে, এসব সম্বন্ধে লেশমাত্র আগ্রহ নেই রমেনের। রমেন কিছু জানতেও চায় না বিনয়ের সম্পর্কে।
কিছুক্ষণ নীরবে হাঁটার পর আচমকা রমেন জিজ্ঞেস করে, নতুন ভারতে তোমার কাজটা হইল কি করে? বিনয় সরল মনে সব জানিয়ে দেয়। রমেন একটু থতিয়ে যায়, তারপর বললে, জগদীশবাবু তোমার ভগ্নিপতিরে খাতির করেন, তোমার খুঁটি জোর জবর। বলেই খেয়াল হলো এইভাবে বলাটা হয়তো ঠিক হয়নি, বাড়াবাড়ি হয়ে গেছে। দ্রুত সে সামলে নিল। অবশ্য নিউজ এডিটর আর চিফ রিপোর্টার তোমার লেখার খুব প্রাইজ করতে আসিলেন, তবু কি আমার উপর কিন্তু অবিচার হইল বিনয়? রমেনের কথাগুলোর আগামাথা তো কিছুই বোঝা যাচ্ছে না। কে অবিচার করলো, কিভাবে করলো, কেন করলো, বিনয় ভেবে তলকুল পেল না। তবে এইটুকু আঁচ করতে পারে লোকটার মধ্যে কোনো কারণে ক্ষোভ জমে আছে। রমেন এবার বলল, আমি একজন পাক্কা রিপোর্টার, 7-8 বছর কাজের এক্সপিরিয়েন্স রয়েছে আমার। এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে জ্বলন্ত প্রবলেম হইল এই রিফিউজি প্রবলেম। এই অ্যাসাইনমেন্টগুলা আমার মতো অভিজ্ঞ সাংবাদিকরে না দিয়া কিনা তোমারে দিলেন তারাপদদা, প্রসাদদা। তোমার লেখার হাত ভালো হইতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্স সেইটা তো আর নাই তোমার। এই লাইনে তুমি একেবারে নূতন। ঝুলির ভেতর থেকে এতক্ষণে বিড়ালটা বেরিয়ে পড়েছে। সাব এডিটরদের টেবিলের আড্ডা ছেড়ে কেন রমেন চলে এসেছিল, কেন তাকে কর্নওয়ালি স্ট্রিটের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তা এখন বিনয়ের কাছে মোটামুটি স্পষ্ট। উদ্বাস্তুদের সম্পর্কে লেখালেখির দায়িত্ব তাকে দেওয়াতে রমেন খুশি হতে পারেনি। ওরা কর্নওয়ালি স্ট্রিটের ক্রসিংয়ে পৌঁছে গিয়েছিল। প্রায় সঙ্গে সঙ্গে একটা 2 নম্বর রুটের ডবল ডেকার এসে পড়ল। বিনয়েরা উঠে সোজা একতলায় ঢুকে যায়। বাসটা একরকম ফাঁকাই। এধারে ওধারে অল্প কটি প্যাসেঞ্জার চাদর, কমফোর্টার বা ফুল হাতা সোয়েটার আর মাঙ্কি ক্যাপের ভেতর জড়সড় হয়ে বসে আছে। রমেন আর বিনয় মুখোমুখি সিটে বসেছে। জানালা টানালা সবই বন্ধ। বাস হিমবাতাস আর শীতের কুয়াশা ফুঁড়ে ফুঁড়ে দৌড়চ্ছে ঊর্ধ্বশ্বাসে। রমেন বলল, এখন সারা দেশের নজর রিফিউজিকে উপর। যে তাগো নিয়ে লেখবে তারই নাম ডাক হইয়া যাবে। একটা উপকার করবা ভাই। কি উপকার? তুমি এই রিফিউজিগো ব্যাপারটা আমারে ছেড়ে দাও। কিছুক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকে বিনয়। রমেনের উদ্দেশ্যটা এখন জলের মতন পরিষ্কার। উদ্বাস্তুদের নিয়ে লিখলে তার সুনাম হবে, সাংবাদিক হিসেবে কলকাতায় এসে প্রতিষ্ঠা পাবে। সেজন্য বিনয়ের হাতের মুঠোয় অযাচিতভাবে যে সুবর্ণ সুযোগটা এসেছে সেটা তাকে ছেড়ে দিতে হবে। বিনয়ের ভদ্রতা, সৌজন্যবোধ তাকে রূঢ় হতে দেয় না। সে জিজ্ঞেস করে, আমাকে তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আমি কিভাবে ছাড়ব? তার পথ আছে। কি পথ? তুমি তারাপদদা আর প্রসাদদারে বলবা রিফিউজি ব্যাপারটা খুব ডিফিকাল্ট, তোমারে যেন ওনারা অন্য অ্যাসাইনমেন্ট দেন। আমার পক্ষে ওদের এটা বলা সম্ভব নয়। আমাকে যে কাজ দেওয়া হয়েছে আমি সেটাই করব। ও, তাহলে তুমি বলবা না? এরপর অদ্ভুত একটা নীরবতা। মির্জাপুরের মুখের স্টপেজটায় বাস এসে থামতেই রমেন নেমে যায়। কোনো কথা বলেই না, বিনয়ের দিকে ফিরেও তাকায় না। আজ অফিসের প্রথম দিনটা চমৎকার কেটে যাচ্ছিল, কিন্তু 16 আনা ভালো বলে বোধহয় কিছুই হয় না। এই মুহূর্তে রমেন তার মন তিক্ততায় ভরে দিয়ে গেছে। স্বার্থপর, ঈর্ষাকাতর এই লোকটা সম্পর্কে তাকে ভবিষ্যতে সাবধান থাকতে হবে। জাফরশাহ রোডে এসে বিনয় যখন পৌঁছল তখন 9:15 বাজে। একটা পানবিড়ি সিগারেটের দোকান আর একটা চায়ের দোকান ছাড়া চারপাশের মুদিখানা, লন্ড্রি, ডাক্তারখানা সব বন্ধ হয়ে গেছে। যেদিকে যত দালান কোঠা কি টিনের চালওয়ালা বাড়িঘর বা খাপড়ার চাপ বাঁধা বস্তি রয়েছে সেগুলোর জানালা কপাট বন্ধ। এই শীতে রাস্তার কুকুরগুলো অবধি উধাও। সুধাদের বাড়ির কড়া নাড়তেই উমা নেমে এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে উঠতে বিনয় যুগলের গলা শুনতে পেল। সে রীতিমতো অবাক হয়ে যায়। সেই যে শেষবার আশু দত্তর সঙ্গে মুকুন্দপুরে গিয়েছিল, তারপর এত কাণ্ড ঘটে গেছে যে যুগলের কথা তার মাথাতেই ছিল না। যুগল এমনিতে এ বাড়িতে আসে দুপুরবেলায়। আগে আগে ফি সপ্তাহে লেকের ধারের হাসপাতালে পা ড্রেস করিয়ে 10টা সাড়ে 10টার ভেতর চলে আসত। যে মানুষটা
10টা সাড়ে 10টায় এসে দিনের আলো থাকতে থাকতেই ফিরে যায়, হঠাৎ সে কেন আজ এত রাত্রিরে এসে হাজির হয়েছে বোঝা যাচ্ছে না। তাহলে কি ওদের কলোনি নিয়ে কোনো ঝঞ্ঝাট দেখা দিয়েছে, কিংবা যুগলের নিজস্ব কোনো সমস্যা? দোতলায় এসে আরও একবার অবাক হতে হলো বিনয়কে। বিনয়ের চোখে পড়ল বাইরের ঘরে শুধু যুগলই নেই, আশু দত্তও রয়েছেন, আর আছে সুধা, হিরণ, দারিক দত্ত। যুগল ছাড়া সবাই বসেছে চেয়ারে, যুগল যথারীতি মেঝেতে। বিনয়কে দেখেই যুগল হইচই বাঁধিয়ে দিল। আরে ছোটবাবু যে, আসেন আসেন। আয় বিনু। আশু দত্ত ডাকলেন। হাত কাটার সোয়েটারে শীত ঠেকানো যাচ্ছিল না। নতুন ভারতের অফিস থেকে এতটা পথ যে বিনয় কিভাবে এসেছে শুধু তাই জানে। বাইরের ঘরে ঢুকতে ঢুকতে বিনয় সুধাকে বলল, ছোটদি, চট করে আগে আমাকে একটা কম্বল টম্বল এনে দিত। আনছি, এক্ষুনি আনছি। দুপুরে তাড়াহুড়োর সময় আমার একদম খেয়াল ছিল না। কাল থেকে গরম শাল দিয়ে দেব। ফেরার সময় গা মাথা ভালো করে ঢেকে নিবি। উফ, এই যা শীত পড়েছে। ইস, ছোটবাবু একেবারে কালাইয়া গেছে। এই টালকির সময় কেউ সদর সুদর সারা পথে বাইর হয়? আশু দত্ত, হিরণ এবং দারিক দত্ত একই কথা বললেন। পর্যাপ্ত শীতবস্ত্র না নিয়ে হিম ঋতুতে বাইরে থাকলে, বিশেষ করে রাত্রিরে, ঠান্ডা লেগে বড় রকমের অসুখ বিসুখ বেঁধে যাবে। কিন্তু কারোর কথাই মন দিয়ে শুনছিল না বিনয়। তার মাথায় একটাই চিন্তা, একটাই প্রশ্ন, যুগলরা কেন এলো? একটা খালি চেয়ারে বসতে বসতেই বিনয় আশু দত্তকে বলল, স্যার, আপনি আজ এই বাড়িতে আসবেন ভাবতে পারিনি। ছোটদি, হিরণদা, দারিক দাদুর সঙ্গেই তো সেদিনই কথা হচ্ছিল, এক রবিবার আপনাকে নিয়ে আসব, সারাদিন আমাদের কাছেই থাকবেন। তা হঠাৎ আজকে এই রাত্রির বেলায়? আশু দত্ত কিছু বলার আগে যুগল তড়বড় করে বলল, রাইতে আইসেন নাকি? আইসেন হাই বিকেলে। আমি কালীঘাটে গিয়া তেনারে মাউস্তুত ভাইয়ের বাসা থেকে লই আইসি। সুধা মোটা পশমি চাদর নিয়ে ফিরে এলো। বিনয়কে সেটা দিতেই সারা গায়ে সে জড়িয়ে নিল। চাদরের উত্তাপ ধীরে ধীরে রক্তমাংসে ছড়িয়ে পড়ছে তার। সে আরাম বোধ করতে লাগল। দারিক দত্ত প্রায় এতক্ষণ চুপচাপই ছিলেন, এবার বলে উঠলেন, আমি তো পার্টিশনের পরেই কলকাতায় চলে এসেছিলাম। বহুকাল পর আশুর সঙ্গে দেখা, কি যে ভালো লাগলো। এই বিকেল থেকে সারাক্ষণ খালি দেশের গল্পই করছি। হিরণ লঘু সুরে বিনয়কে বলল, সন্ধেবেলায় অফিস থেকে ফিরে দেখি রাজদি আর দুই গ্র্যান্ড ওল্ড ম্যান দেশের জন্য চোখের জলে বুক ভাসাচ্ছেন। আমিও সেই শোক কীর্তনে গলা মেলাতে মেলাতে তোমার জন্য ওয়েট করতে লাগলাম। যা হবার তো হয়েই গেছে। যে দেশ হারিয়ে এসেছি তার তো আর কোনো দিনই ফিরে পাওয়া যাবে না। পুরনো দিনের কথা ভাবলে শুধু কষ্টই আর কষ্ট। বিনয় কোনো উত্তর দিল না। যা সে জানতে চায় এখনো জানা হয়নি। ভিতরে ভিতরে সে বিরক্ত হচ্ছিল। এদিকে আশু দত্ত সময় সম্পর্কে হঠাৎ সচেতন হয়ে উঠলেন। অনেক রাতই তো হয়ে গেছে, এইবার আমাকে ফিরতে হবে। সন্তোষরা নিশ্চয়ই খুব চিন্তা করছে। বিনু, একটা বিষয়ে আমি মনস্থির করে ফেলেছি, তোকে সেটা জানিয়েই উঠে পড়ব। হ্যাঁ স্যার, বলুন, বিষয়টা কি? কাল সকালে যুগলের সঙ্গে আমি মুকুন্দপুরে চলে যাচ্ছি। ভেবেছিলাম তোকেও 2-4 দিনের জন্য নিয়ে যাব, কিন্তু এখানে এসে এই সুধাদের কাছে শুনলাম তুই আজ থেকেই খবরের কাগজে জয়েন করেছিস। নতুন চাকরি তোর। এখনই কি আর তোর পক্ষে ছুটি নেওয়া সম্ভব? না স্যার, অফিস থেকে আমাকে প্রচুর কাজ দেওয়া হয়েছে। একটা দিনও এখন কামাই করা যাবে না। তুই সঙ্গে থাকলে অনেকখানি ভরসা পেতাম রে। স্কুল বসানো কি সোজা কাজ? এমন কথা আশু দত্ত আগেও বলেছিলেন। বিনয় মুখ নিচু করে চুপচাপ বসে থাকে। মুকুন্দপুর কলোনিতে আশু দত্ত যাবেন, সেখানে উদ্বাস্ত ছেলে মেয়েদের জন্য নতুন স্কুল গড়ে তুলবেন, মোটামুটি এরকম কথা হয়েই আছে। কিন্তু তবু এই বয়সে শরীর যখন দ্রুত অচল হয়ে পড়ছে, তখন নতুন স্কুল বসানোর মতো প্রচণ্ড ধকল কি তিনি নিতে পারবেন? এ নিয়ে আশু দত্তর নিজেরই সংশয় ছিল। বিনয় কয়েক পলক আশু দত্তকে লক্ষ্য করে, তারপর ভয় ভয় বলে, স্যার,
একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, কর না। সন্তোষবাবুদের ওখানে আপনাদের কি কোনো রকম অসুবিধা হচ্ছে? বিনয়ের প্রশ্নটার মধ্যেই একটা ইঙ্গিত রয়েছে। লহমায় সেটা ধরে ফেললেন আশু দত্ত। তার এই প্রাক্তন ছাত্রটি হয়তো জানতে চায়, এই বাজারে যখন চাল ডাল তেল মশলা আনাজপাতি মাছ টাছের দাম লাফিয়ে লাফিয়ে চড়ছে, দুটো মানুষ হুট করে পাকিস্তান থেকে চলে আসায় নিশ্চয়ই বিপাকে পড়েছেন সন্তোষরা। আশু দত্ত চমকে উঠে হাত পা নাড়তে নাড়তে বললেন, না না, সন্তোষরা আমাদের তো মাথায় করেই রেখেছে। মাকে আর আমাকে কি যত্নই না করে, কিন্তু আমারও তো একটা বিবেক বলে বস্তু আছে। সন্তোষ মুখ ফুটে কিছু বলে না, তবু বুঝতে পারি ওকে ধার কর্জ করেই চালাতে হচ্ছে। আমরা থাকলে ওদের দেনা বেড়েই চলবে। আশু দত্ত আরও জানালেন, সন্তোষের ভার লাঘব করার জন্য তিনি কম চেষ্টা করেননি। মুকুন্দপুরে যাবার আগে আশেপাশের স্কুলগুলোতেও চাকরির জন্য আবেদন করেছিলেন, কিন্তু কোনো আশার সংকেত নেই। হতাশ ক্লান্ত আশু দত্ত মানসিক দিক থেকে ভেঙে পড়তে পড়তে কখনো যা ভাবেননি, ঠিক করলেন তাই করবেন। পয়সার জন্য বাড়ি গিয়ে গিয়ে ছেলে মেয়েকে পড়াবেন, কিন্তু প্রাইভেট টিউশনের পথও আপাতত বন্ধ। বছর শেষ হয়ে আসছে, টিউটর যা রাখার সবাই আগেই রেখে নিয়েছে। স্কুলে স্কুলে অ্যানুয়াল পরীক্ষার পর রেজাল্ট বেরুলে নতুন বছরে প্রাইভেট টিউটরের কথা ভাবা যাবে, কিন্তু নতুন বছর পড়তে এখনও কিছু দেরি। ততদিন কি করে চালাবে সন্তোষ? সে তো ধার দেনায় আরও ডুবে যাবে। আশু দত্ত মুকুন্দপুরে গিয়ে স্কুল বসাতে রাজি হয়েছেন, যুগলকে আর কে পায়। সে যেন তার জীবনের সেরা স্বপ্নটিকে হাতের মুঠোয় পেয়ে গেছে। তার উদ্দীপনা বেড়ে গেছে শতগুণ। জলজলে চোখে বিনয়ের দিকে তাকিয়ে বললেন, বুঝলেন নি ছোটবাবু, ইট কাঠ বাঁশ নয়া টিন স্কুল বাড়ি বানানোর লইগা হগল জোগাড় কইরা রাখছি। মাস্টারমশাই গিয়া যেমন যেমন কইবেন তেমন তেমন ঘর তুইলা দিমু। এতদিনে মনে লয় কুলনির পুলাপানগুলা লিখাপড়া শিক্ষা মানুষ হইব। যুগলের কথায় জবাব না দিয়ে বিনয় আশু দত্তকে বলল, আপনি যে মুকুন্দপুরে চলে যাবেন, সন্তোষবাবু কি জানেন? কলকাতায় কিছু না পেলে আমাকে যে মুকুন্দপুরে চলে যেতে হবে সেটা ও বুঝতে পেরেছে, তবে কালই যে আমি যাব তা জানে না। যুগল দুপুরে যখন এলো তখন তো সন্তোষ অফিসে, এখন ফিরে গিয়ে ওকে বলবো। আর ঠাকুমাকে ওকে নিয়ে যাবেন? না, এখন তো সন্তোষের কাছেই থাকবে মা। তারপর কিছু একটা ব্যবস্থা হলে তখন ভাববো। মুকুন্দপুরে তো আপনার বাড়িঘর কিছুই নেই, ওখানে গিয়ে থাকবেন কোথায়? এই প্রশ্নটা জবাব যুগল দিল। আমার একখান বাড়তি ঘর আছে, হেইখানে থাকতে পারেন। হরনাথ দাদাও তেনার বাড়িতে থাকুনার কথা কইছেন, এ একটা বন্দোবস্ত হইয়া যাইব। আরও দু চার কথার পর উঠে পড়লেন আশু দত্ত, তার সঙ্গে যুগলও। হঠাৎ কিছু খেয়াল হতে বিনয় উঠল। এত রাতে যুগল তো মুকুন্দপুরে ফিরতে পারবে না। শিয়ালদা থেকে ওই লাইনের লাস্ট ট্রেন তো এতক্ষণে চলে গেছে। কিরণ পাশ থেকে বলল, ও আমাদের এখানেই থাকবে। আশু দত্ত বললেন, আমাকে ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছে আবার এখানে আসবে, কাল ফের আমার কাছে যাবে, এত দৌড়ঝাঁপের কি দরকার? একটু কষ্ট টষ্ট করে একটা রাত সন্তোষের ওখানেই না হয় থেকে যাবে, সকালে উঠলেই তো মুকুন্দপুর রওনা হব। বিনয় কাঁচুমাচু মুখে বলল, স্যার, কাল সকালে আপনি যখন বেরোবেন তখন গিয়ে আপনার সঙ্গে যে দেখা করব তার উপায় নেই। আগেই কথা হয়ে আছে, সকালে উঠেই আমাকে অফিসের কাজে একজনের সঙ্গে দেখা করতে হবে। না না, তোর যাবার দরকার নেই। আগে অফিস, তারপর সব কিছু। পরে সময় সুযোগ করে একবার মুকুন্দপুরে যাস। হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব। চলুন আপনাদের ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে পৌঁছে দিয়ে আসি। কাল যেতে পারবে না, তাই আজ যতটা পারা যায় প্রাক্তন মাস্টারমশাইকে সঙ্গ দেবার ইচ্ছা বিনয়ের। কিন্তু হিরণ হঠাৎ বাধা দেয়, না না, সারাদিন অফিস করে এত ঠান্ডায় বাড়ি এসেছ, এই হিমে আর তোমাকে বেরোতে হবে না। আমি একটা ট্যাক্সি করে স্যারেদের দিয়ে আসি। এই রাত্রিটা রাস্তাঘাট তো একদম ফাঁকা, যে ট্যাক্সিতে যাব সেই ট্যাক্সিতেই ফিরে আসব। মিনিট 20-25 বেশি লাগবে না।
আশু দত্তও জানালেন বিনয়ের যাবার দরকার নেই, তবে হিরণ গেলে আপত্তি নেই। সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি সিঁড়ির দিকে এগিয়ে গেলেন, তার সঙ্গে হিরণ, সুধা এবং বিনয়। সুধা আর বিনয় সদর দরজা পর্যন্ত এগিয়ে দেবে, দারিক দত্ত অবশ্য নামবেন না। নিচে নামতে নামতে বিনয় যুগলকে বলল, তুমি যে আজ মুকুন্দপুরে ফিরবে না পাখিকে বলে এসেছ? না, কইছিলাম সন্ধ্যা তরি ফিরা যামু, আপনার লেগাই তো দেরি হইয়া গেল। পাখি তো খুব চিন্তা করবে তাহলে। হ্যাঁ হ্যাঁ তো করবই, কিন্তু কখন আর কি করুন, এত রাইতে পাখিরে খবর পাঠামো কেমনে, এই নিয়া ভাইবা লাভ নাই। একতলায় এসে হিরণ আশু দত্ত আর যুগলকে নিয়ে বড় রাস্তার দিকে হাঁটতে থাকে। মুহূর্তে গাঢ় কুয়াশায় তিনটে মানুষ ঝাপসা হতে হতে দূরে মিলিয়ে যায়। সুধা ধীরে ধীরে সদর দরজা বন্ধ করে ভাইকে বলল, চল। দোতলায় উঠে উমাকে দিয়ে গরম জল করিয়ে বাথরুমে পাঠিয়ে দিল সুধা। বিনয়কে বলল, যা হাত মুখ ধুয়ে বাইরের জামাকাপড় পাল্টে নে, আমি খাবার গরম করতে থাকি। মিনিট 25-এর ভেতরেই হিরণ ফিরে এলো। দারিক দত্ত দুপুরে মাছ, মাংস, ডাল, তরকারি সব খান, কিন্তু রাত্রিরে স্রেফ দুখানা সুজির রুটি, নিরামিষ তরকারি আর একটা সন্দেশ। হিরণের জেঠিমা সরস্বতী খান দুধ খই। খাবারগুলো তাদের ঘরে পৌঁছে দিয়ে সুধারা তিনজন খেতে বসল। তাদের খাওয়া হলে উমা খায়। এটাই হলো তাদের রোজ রাতের রুটিন। আজও তার হেরফের ঘটল না। খেতে খেতে হিরণ জিজ্ঞেস করল, অফিস কেমন লাগলো? খুব ভালো। তোমার কলিগদের সঙ্গে আলাপ হলো? আজ তো সবে প্রথম দিন, অনেক জার্নালিস্ট ছিলেন, সবার সঙ্গে আলাপ হয়নি, আমাদের রিপোর্টিং সেকশনের কয়েকজনের সঙ্গে হয়েছে। কেমন মনে হলো সব কিছু? চোখেতেই রমেন বিশ্বাসের মুখটা মনে পড়ে গেল বিনয়ের। ঈর্ষাকাতর স্বার্থপর একটি মানুষের মুখ। রমেনের কথা বললে হয়তো হিরণদের মন খারাপ হয়ে যাবে, কিন্তু বাকি সবাই তো যথেষ্ট আন্তরিক, কথাবার্তায় চমৎকার। একটু সে অন্যমনস্ক হয়ে রইল। ভাবল সবাই তো আর দেব শিশু হয় না। যে কজনকে তার পছন্দ হয়েছে শুধু তাদের সম্বন্ধেই বলল, হ্যাঁ বেশ ভালো, হেল্পফুল। অফিসে যাবার পর তাকে কি কি করতে হয়েছে, তার ডিউটি কটা থেকে কটা অবধি, সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল সুধা। রমেন আর লাহোরের সেই ধর্ষিতা মেয়েটা যার নাম নীলম, এই দুজনকে ছাড়া বাকি সবই বলে গেল বিনয়। নীলমকে বাদ দিল, কারণ তার প্রসঙ্গ উঠলেই ঝিনুকের কথা মনে পড়ে যাবে সুধাদের। আজ সে সেটা চায় না। পরদিন সকালে 7টার ভেতর মুখটুক ধুয়ে শেভ করে বাসি কাপড় চোপড় পাল্টে চা খেয়ে গায়ে একটা শাল জড়িয়ে নিল বিনয়। সুধা জিজ্ঞেস করল, এখনো তো ভালো করে রোদ ওঠেনি, কুয়াশাও পুরোপুরি কাটেনি, কোথায় চললি তুই? কাল তোদের সবার সামনেই তো বললাম আশু স্যারকে আজ সকালে একজনের সঙ্গে দেখা করতে যাব, মনে নেই? ও হ্যাঁ বলেছিলি। যার কাছে যাচ্ছি তিনি আমাদের চিফ রিপোর্টার, অফিসেরই একটা দরকারে আমাকে যেতে বলেছেন। ও, কখন ফিরবি? এই মনে হয় 10টা সাড়ে 10টার ভেতর চলে আসতে পারবো, তারপর তো রেডি হয়ে আবার অফিস যেতে হবে। সুধা কোনো প্রশ্ন করল না আর। জাফর শাহ রোড থেকে বড় রাস্তায় আস্তে আস্তে বিনয়ের চোখে পড়ল শীতের শহর সবে আড়মোড়া ভাঙতে শুরু করেছে। খাবারের দোকান, চায়ের দোকান আর বিড়ি সিগারেটের দোকান ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ। রাস্তায় লোকজন কম, গাড়ি টাড়িও কম। একটা ফাঁকা ট্রামে উঠে পূর্ণ সিনেমার সামনে স্টপেজে এসে নামল বিনয়। তারপর বাঁ দিকের একটা গলি দিয়ে চলে এলো হরিশ মুখার্জি রোডে। কিভাবে তার মেসে যেতে হবে প্রসাদ লাহিড়ী কাল তা নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছিলেন। বিনয় ডান দিকের ফুটপাত ধরে এগিয়ে চলল। হঠাৎ কে যেন পেছন থেকে ডেকে উঠল, বিনয়, আরে ও বিনয়! বিনয় থমকে দাঁড়িয়ে পড়ল। সে রীতিমতো অবাক, এখানেই তাকে কে ডাকতে পারে? এধারে ওধারে তাকাতেই চোখে পড়ল রাস্তার উল্টো দিকের ফুটপাথে কোনাকুনি একটা গলির মুখে একজন দাঁড়িয়ে আছে। বয়স 30-এর আশেপাশে, যুবকই বলা যায়। পরনে পাজামা এবং শার্টের ওপর র্যাপার জড়ানো, হাতে বাজারের থলে। মুখটা চেনা চেনাই মনে হলো। চোখাচোখি হতেই যুবকটি হাত নেড়ে ডাকতে লাগলো, এসো এসো। কয়েক পলক তাকিয়ে থাকার পর চিনতে পারল বিনয় হিরণের বন্ধু আদিত্য। মাস 3 আগে তরুণ সংঘ এখানকার হরিশ পার্কে যে জলসার আয়োজন করেছিল, সে ছিল তার একজন মস্ত পাণ্ডা। বিনয় রাস্তা পেরিয়ে ওপারে চলে এলো। আদিত্যর হাতের চটের থলিটা বোঝাই
টাটকা পালং, মূলো, পেঁয়াজকলির সতেজ সবুজ পাতা মাথা তুলে আছে। এছাড়া রয়েছে ছোট একটা মাছের ব্যাগ। বোঝাই যাচ্ছে সে বাজার করে এসেছে। আদিত্য বিনয়কে দেখে বেশ অবাক হলো। এত সকালে তুমি আমাদের পাড়ায়? একটা দরকারে এসেছি, ওই একজনের সঙ্গে দেখা করতে হবে। কার সঙ্গে? বিনয় প্রসাদ লাহিড়ীর নাম বলল। আদিত্য বলল, মহেশ হালদার লেনের শান্তিনিবাস মেসে থাকেন, জার্নালিস্ট। আপনি চেনেন? আমরা 4 জেনারেশন এ পাড়ায় আছি, ঠাকুরদা, বাবা, আমি সবাই এখানে জন্মেছি। ভবানীপুরের এদিককার 90% লোককেই আমি চিনি। তা প্রসাদ লাহিড়ীর সঙ্গে তোমার আলাপ হলো কি করে? বিনয় নতুন ভারতের কথা জানালো। ও, তাহলে তুমি নিউজ পেপার জয়েন করেছো, ভেরি গুড। হ্যাঁ। মহেশ হালদার লেন এখান থেকে কত দূর? এই তো কাছেই, বাঁদিকের সরু গলিটা ছেড়ে যে রাস্তাটা পাবে সেটাই মহেশ হালদার লেন। আচ্ছা আদিত্যদা, আজ চলি, পরে আবার দেখা হবে। আরে চলি মানে? বাড়ির দৌড় অব্দি এসেছো, 1 কাপ চা না খেয়ে গেলে আমাদের কিন্তু খুব খারাপ লাগবে। এসো এসো। না না, দেখতেই পাচ্ছি আপনি বাজার করে নিয়ে এসেছেন, এখন রান্না বান্না হবে, আবার খেয়ে অফিসে দৌড়বেন। এই তাড়াহুড়োর সময় আপনাদের আর ব্যস্ত করব না, পরে একদিন আসবো। আরে পরের কথা পরে, 1 কাপ চা খেতে আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, আদিত্য প্রায় নাছোড় বান্দা। ম্যাক্সিমাম 15-20 মিনিট। আজ না হয় অফিসে একটু লেট হবে। তুমি হিরণের শালা, যখন শুনবে বাড়িতে না নিয়ে চা না খাইয়ে তোমাকে ছেড়ে দিয়েছি, আমার কিন্তু গর্দান চলে যাবে। প্রচুর কাকুতে মিনতির পর রেহাই পাওয়া গেল। আসলে বিনয়ের মনটা একমুখী। যে চিন্তা একবার মাথায় চেপে বসে, তার বাইরে সে আর কিছু ভাবতে চায় না। আজ সকালে প্রসাদ লাহিড়ী তাকে দেখা করতে বলেছেন। প্রথমে সে সেটাই করবে, তারপর অন্য কিছু। আদিত্য বলল, ফাংশনের দিন আমার বউ সবিতা তোমাদের আসার জন্য কিন্তু বারবার বলেছিল, আমিও বলেছি, তোমরা কিন্তু আসোনি। বিনয় জানালো, মাঝখানে বেশ কিছুদিন চাকরির জন্য ছোটাছুটি ছাড়াও নানা সংকটে এতই জড়িয়ে পড়েছিল যে আদিত্যদের বাড়িতে আসার মতন সময় করে উঠতে পারেনি। তবে এবার আসবে, নিশ্চয়ই আসবে। যে গলির মুখে দাঁড়িয়ে দুজনে কথা বলছিল, সেটার ভিতর দিকে ডান ধারের 3টে বাড়ির পর একখানা সেকেলে ধাঁচের হলুদ রঙের তেতলা বিল্ডিং দেখিয়ে আদিত্য বলল, ওই যে ওইটা আমাদের বাড়ি। সুধা আর হিরণকে সঙ্গে নিয়ে এসো, জমিয়ে আড্ডা মারা যাবে। আচ্ছা। ভালো কথা, ওই সেই মেয়েটার খবর কি, যাকে তুমি পাকিস্তান থেকে সঙ্গে করে নিয়ে এসেছিলে? বিনয়ের বুকের ভেতরটা আমূল কেঁপে যায়। আদিত্য কোন মেয়েটার কথা বলল তা কি আর বুঝতে বাকি আছে? ঝাপসা গলায় সে কি জবাব দেবে, নিজের কাছেই তা স্পষ্ট নয়। আদিত্য কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছিল ঠিকই, কিন্তু বিনয়কে সে সেভাবে লক্ষ্য করেনি। করলে দেখতে পেত পাকিস্তানের মেয়েটির কথা উঠতেই কত দ্রুত তার মুখ কষ্টে ভেঙে চুরে কতটা বদলে গেছে। আদিত্য বলল, ঠিক আছে ভাই, তুমি প্রসাদবাবুর সঙ্গে দেখা করো গিয়ে। আমাদের বাড়ি চিনিয়ে দিলাম তোমাকে। এবার যেদিন আসবে সেই মেয়েটিকেও, আরে কি নাম জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিনুক, ঝিনুক, ওকেও কিন্তু সঙ্গে নিয়ে এসো। ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে, দেখা হচ্ছে খুব শিগগিরই। বলে সে তাদের গলির দিকে এগিয়ে গেল। বিনয় আচ্ছন্নের মতন সামনের দিকে হাঁটতে থাকে। ঝিনুক সেই কবে নিরুদ্দেশ হয়ে গেছে, কিন্তু তাকে যে ভুলে যাবে সেই সাধ্য কি বিনয়ের? তার গোটা সৌরলোক জুড়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। মহেশ হালদার লেনটা খুব চওড়া নয়, বড়জোর 20-22 ফিট। পাক খেতে খেতে আদি গঙ্গার দিকে চলে গেছে। এক নজরেই টের পাওয়া যায় এলাকাটা খুবই পুরনো। দুধারে মলিন চেহারার দালান কোঠা, সাদামাঠা, ছিঁড়ি ছাঁদহীন, বেশিরভাগেরই ছাল চামড়া খসে হাড়গোড় বেরিয়ে পড়েছে। তাছাড়া গা জড়াজড়ি করে রয়েছে প্রচুর টিন বা টালির ঘর। আছে খোলা চালের চাপ বাঁধা বস্তি। আছে সস্তা চায়ের দোকান, মুদিখানা, ডাক্তারখানা, লন্ড্রি, হরেক রকম বা মণিহারি দোকান। মহেশ হালদার লেনে ঢুকে কয়েক পা এগোতেই বিনয়ের মনে হলো আদ্যিকালের কলকাতায় চলে এসেছে সে। এখানকার সব কিছুতেই প্রাচীনত্বের ছাপ মারা। পাকিস্তান থেকে চলে আসার পর ঝিনুক যখন নিখোঁজ হয়ে গেল, তার খোঁজে উদ্ভ্রান্তের মতন প্রায় সারা শহর ঘুরে বেরিয়েছে। এই বিশাল মেট্রোপলিসের নারী নক্ষত্র তখন অনেকটাই জানা হয়ে গেছে। তবু কলকাতার যে কত রহস্য জানতে বাকি, কোনো এলাকার ঝকঝকে নতুন,
চোখ একেবারে ধাঁধিয়ে যায়, আবার কোথাও 100-150 বছর আগের সময় অনড় দাঁড়িয়ে আছে। তার চেহারা, তার গন্ধ, তার ঠাট, তার জীবনযাপনের চাল, সমস্ত কিছু হুবহু সেকালের মতো। এতটুকু হেরফের না ঘটিয়ে কলকাতার আদিকালটাকে অবিকল বজায় রেখেছে। লেশমাত্র পরিবর্তন নেই, যেমন এই মহেশ হালদার লেন। মিনিট 3-4 হাঁটার পর 23 নম্বর বাড়িটা পাওয়া গেল। খানিক আগে ঝিনুকের জন্য বুকের ভেতরটা উত্রল হয়ে উঠেছিল, সেটা এখন অনেকখানি শান্ত হয়ে এসেছে। বেঢপ চেহারার মস্ত তেতলা, ছাদেও 2খানা ঘর চোখে পড়ে, সে দুটোর মাথায় অ্যাসবেস্টাসের চাল। বাড়িটার দেওয়াল থেকে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে। খোলা দরজার মাথায় সাইনবোর্ডে লেখা শান্তিনিবাস, প্রতিষ্ঠা বাংশন 1302। বহু বছর রোদে পুড়ে জলে ধুয়ে রং ফিকে হয়ে গেলেও লেখাগুলো পড়া যায়। বাড়িটা ভালো করে এবার লক্ষ্য করল বিনয়। কখন কুয়াশা পুরোপুরি কেটে গেছে বিনয়ের খেয়াল নেই। একতলা বাদ দিয়ে দোতলা এবং তেতলার রাস্তার দিকে রেলিং বসানো টানা বারান্দা, বারান্দার গা ঘেঁষে সারি সারি ঘর। পূব দিকে উঁচু নিচু বাড়িগুলোর ছাদ টপকে সূর্য মাথা তুলতে শুরু করেছে। বিনয় আর দাঁড়ালো না, শান্তিনিবাসের ভিতরে চলে এলো। ঢুকেই একটা প্যাসেজের ডান পাশে একখানা মাঝারি ঘর, কাঠের ভারী ভারী টেবিল, চেয়ার, আলমারি দিয়ে সাজানো। সেখানে রোমাওয়ালা পুরু আলোয়ান জড়িয়ে মাঝবয়সী একটি লোক টেবিলের ওপর হুমড়ি খেয়ে মস্ত খাতায় কী সব লেখালেখি করছে। কলকাতার মেস সম্পর্কে বিশেষ কোনো ধারণা নেই বিনয়ের। যেটুকু জানে সবই বাংলা উপন্যাস আর গল্প টল্প পড়ে। অবশ্য রাজদিয়া এবং তার আশেপাশের গ্রামগুলোর কিছু লোকজন কলকাতার মেসে থেকে চাকরি বাকরি করত, তাদের মুখে মেসের গল্প কিছু কিছু শুনেছে। বিনয়ের মনে হলো এই লোকটা শান্তিনিবাসের ম্যানেজার কিংবা মালিক, তবে তা নাও হতে পারে। খানিক ইতস্তত করে সে বলল, একটু শুনবেন? হ্যাঁ বলুন। আমি ওই প্রসাদ লাহিড়ির সঙ্গে দেখা করব। উনি কোন ঘরে থাকেন? লোকটা বুঝিয়ে দিল যে প্যাসেজে বিনয় দাঁড়িয়ে আছে সেটা ধরে কয়েক পা এগুলেই লম্বা বারান্দা, বাঁ ধারে। বারান্দাটা শেষ মাথায় উপরে ওঠার সিঁড়ি। তেতলায় গিয়ে বাঁ দিকের কোণের ঘরখানা প্রসাদ লাহিড়ির। কথা শেষ করে ফের খাতার ওপর ঝুঁকে পড়ল লোকটা। তার কথা মতো ভেতরে যেতেই একটা চৌকো বড় চাতাল চোখে পড়ল বিনয়ের। সেটার একধারে দুটো বড় বড় চৌবাচ্চা, চৌবাচ্চার পাশে কর্পোরেশনের দুটো জলের কল, তার একটা গঙ্গা জলের আর একটা টালার জলের। চাতালটা ভীষণ স্যাঁতস্যাঁতে, এখানে ওখানে শ্যাওলা জমে আছে। চাতালটার 3 দিকে ঘিরে চওড়া উঁচু বারান্দা, আর একদিকে রান্নাঘর। উনুন ধরানো হয়েছিল। রান্নাঘরের জানালা দিয়ে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসছে। বারান্দার একধারে চাতাল, অন্য ধারে ঘরের পর ঘর। সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বিনয় লক্ষ্য করল প্রতিটি ঘরেই আলাদা আলাদা তক্তপোষে 2 বা 3টে করে বিছানা। তার মানে এক এক ঘরে 2-3 জন বোর্ডার। সারা মেজবাড়ির ঘুম ভেঙে গেছে। বোর্ডারদের কেউই বিছানায় বসেই দাঁতন করছে, কেউ খবরের কাগজ পড়ছে, কারোর হাতে চায়ের কাপ, কোনো ঘরে রেডিওতে গান বাজছে। সিঁড়ি ভেঙে দোতলা পেরিয়ে তেতলায় উঠে এলো বিনয়। প্রতিটি ফ্লোরেরই নকশা একরকম। বারান্দা ঘিরে সারিবদ্ধ ঘর, প্রতিটি ঘরে একই দৃশ্য। তেতলার বাঁ পাশের শেষ ঘরখানার সামনে চলে আসে বিনয়। দরজা খোলাই ছিল। ভিতরে একটা ক্যাম্বিজের ইজি চেয়ারে বসে কি যেন করছেন প্রসাদ। তার কাছাকাছি কোত্থেকে যেন চাপার শাঁ শাঁ আওয়াজ হচ্ছে। শব্দটা কিসের ঠিক বোঝা যাচ্ছে না। প্রসাদ উল্টো দিকে মুখ ফেরানো। বিনয় রয়েছে তার পিছনের বারান্দায়। বিনয় খুব আস্তে ডাকল, প্রসাদদা। তুমি ভিতরে এসো। চটি খুলে বারান্দায় রেখে বিনয় ঘরে ঢুকে পড়ল। মেসের অন্য সব ঘর যেটুকু চোখে পড়েছে তার থেকে এটা আলাদা কিছু নয়। নেহাতি সাদামাঠা, সাজসজ্জার বালাই নেই। একটা দেওয়ালের গায়ে কাঠের অনেকগুলো র্যাক, সেগুলো বইয়ে ঠাসা। এছাড়া সিঙ্গেল বেড, খাটে বিছানা, কাঠের একটা আলমারি, পড়াশোনার জন্য টেবিল চেয়ার, টেবিলে ফিভার লিউবা কোম্পানির টেবিল ক্লক, টেলিফোন, আরাম করার জন্য ইজি চেয়ার ইত্যাদি ছাড়াও গদি বসানো কয়েকটা বেতের মোড়া। একটা মাত্র বিছানা দেখে বিনয়ের মনে হলো পুরো ঘরখানা একাই নিয়ে থাকেন প্রসাদ, অন্য কোনো ভাগিদার নেই। পিছনের দিকের মতন ঘরটার সামনেও রাস্তার দিকে বারান্দা, ওধারের দরজা জানলা খোলা রয়েছে। তার ফাঁক দিয়ে ঝলমলে রোদ এসে পড়েছে ঘরের ভিতর।
বিনয় লক্ষ্য করল প্রসাদের হাতে একটা লম্বা ছুরি, তার ইজি চেয়ারের সামনে একটা বড়সড় নিচু টেবিল, টেবিলের ওপরে একধারে পাউরুটি টুকরোর স্তূপ, তাছাড়া দুটো 1 পাউন্ড ওজনের রুটিও এখনও আস্ত রয়েছে। পেছন থেকে দেখা যায়নি, এখন বোঝা গেল তিনি পাউরুটি কাটছিলেন। শাঁ শাঁ আওয়াজের কারণটাও জানা গেল। নিচু টেবিলটার কাছেই একটা কেরোসিনের স্টোভ জ্বলছে, তবে সেটার তেজ কমিয়ে রাখা হয়েছে। স্টোভটার মাথায় একটা পলসন বাটারের মুখ কাটা কৌটো বসানো। শীতে মাখন জমে শক্ত হয়ে গিয়েছিল, আগুনের তাপে অল্প অল্প গলতে শুরু করেছে। ঘরের একধারে কটা মোড়া পরপর দাঁড় করিয়ে রাখা আছে, সেদিকে আঙুল বাড়িয়ে প্রসাদ বললেন, একটা মোড়া এনে আমার কাছে বসো তো। এই পাহাড় প্রমাণ পাউরুটি দিয়ে প্রসাদ যে কী করবেন বিনয় ভেবে পাচ্ছিল না। অবাক চোখে তাকে দেখতে দেখতে একটা মোড়া নিয়ে এসে পাশে বসে পড়ল। রুটি কাটা চলছেই প্রসাদের, প্রতিটি স্লাইস ইঞ্চি খানেকের মতন পুরু। কাটতে কাটতে এক পলক পড়া টেবিলের ঘড়িটা দেখে নিয়ে বললেন, তোমার 8:30 পৌনে 9টায় আসার কথা ছিল, এখন সবে 8:07। এত আগে না এলেও হতো। আমি আর্লি রাইজার তো, 5:30 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। ভাবলাম বাড়িতে বসে থেকে কি করব, তাই চলে এলাম। আপনার হয়তো অসুবিধা হলো? না না, একেবারেই না। শীতের দিনে সকাল সকাল উঠে এতটা আসতে কষ্ট হবে, তাই একটু দেরি করে আসতে বলেছিলাম। সে যাক, আগে আগে এসেছো, ভালোই হয়েছে। খানিকক্ষণ বসে গল্প করা যাবে। কাল রাতে অফিস থেকে ফিরে কলকাতার চারপাশের রিফিউজি কলোনি আর রিলিফ ক্যাম্পের অ্যাড্রেস যতগুলো আমার কাছে রয়েছে, এই যে সব একটা কাগজে তোমার জন্য লিখে রেখেছি। আমাকে একটু হেল্প করবে? তাহলে এই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কী করতে হবে বলুন। টেবিলের ওপর শুধু পাউরুটিই না, একটা বড় টিনের কৌটো, আরও একটা ছুরি রয়েছে। ছুরিটা বিনয়কে দিয়ে কৌটোটা দেখিয়ে প্রসাদ বললেন, এইটার ভিতরে চিনি আছে। স্টোভের আঁচে মাখন গলে গেছে, তুমি রুটির স্লাইসগুলোতে ছুরি দিয়ে মাখন লাগিয়ে তার ওপর চিনি ছড়িয়ে দাও। এই প্রসাদ লাহিড়ী মানুষটিকে বিনয়ের অদ্ভুত লাগছিল। এইসব মাখন রুটির সদ্গতি কিভাবে হবে কে জানে। রুটিতে মাখন মাখাতে মাখাতে সেগুলোর ওপর চিনি ছড়াতে ছড়াতে নিজের অজান্তেই ফস করে বিনয় জিজ্ঞেস করল, এত রুটি কে খাবে? আমার পাওনাদারেরা। পাওনাদার? হ্যাঁ, একটু ওয়েট করো, 10-15 মিনিটের ভেতর তারা চলে আসবে। আর নিউট্রিশনের জন্য মাখনটা খুব দরকার, তাই না? প্রসাদদার কথায় বিনয় কিছুই মাথামুন্ড বুঝতে পারছে না। কারা তার পাওনাদার, কাদের নিউট্রিশন দরকার, কে বলবে? সবই ধাঁধার মতো। কিছুক্ষণ চুপচাপ দুজনের হাত তড়িৎ গতিতে চলছে। একসময় প্রসাদ বললেন, তুমি তো কিছুদিন হলো পাকিস্তান থেকে চলে এসেছো, টালিগঞ্জে এক দিদির কাছে আছো। আর কে কে আছেন তোমার? বিনয় আন্দাজ করে নিল তার সম্পর্কে বিশদভাবে জানতে চান প্রসাদ। ঝিনুককে বাদ দিয়ে বাকি সবার কথাই সে বলে গেল। বিষণ্ণ সুরে প্রসাদ বললেন, পাকিস্তান থেকে চলে এসে তোমরা ভালোই করেছো। তোমার দাদুকেও খবর পাঠাও যত তাড়াতাড়ি সম্ভব যেন ইন্ডিয়ায় চলে আসেন। হ্যাঁ, অনেক বুঝিয়েছি, লোক দিয়ে চিঠিও পাঠিয়েছি, কিন্তু তিনি আসবেন না। আসবেন না? একটা কথা জিজ্ঞেস করবো প্রসাদদা? হ্যাঁ, নির্ভয়। আপনি এই মেসে কতদিন আছেন? এই অ্যাবাউট 20 years। 20 বছর? আপনার বাড়ির সবাই? আমার কেউ নেই। রাজশাহী ডিস্ট্রিক্টে আমার দেশ ছিল, এখন পাকিস্তান। আমি 1920-তে কলকাতায় চলে আসি। লেখাপড়া, চাকরি সবই এখানে। শুরু থেকেই মেসে আছি, এক মেস থেকে আর এক মেস। এইভাবে 7-8 বার আস্তানা পাল্টে শেষ পর্যন্ত শান্তিনিবাসের পার্মানেন্ট বোর্ডার। বাবা মা তো দেশে থাকতেন, পার্টিশনের আগেই মারা গেছেন। আমাকে মুক্ত পুরুষ বলতে পারো। রাজশাহী পাকিস্তানে পড়লেও আমি তোমাদের মতন রিফিউজি নই। বয়স 50 হতে চলল, বাকি দিনগুলো এই মেসেই কেটে যাবে। প্রসাদের কথা শেষ হতে না হতেই ভেতর দিকের বারান্দায় দুধদার পায়ের আওয়াজ। পরক্ষণে দরজার কাছে এক দঙ্গল ছেলে মেয়ের মুখ দেখা গেল। বয়স 7-8 থেকে 11-12। ঘুরে বসে প্রসাদ হাসতে হাসতে বললেন, এই যে চলে এসছে আমার পাওনাদাররা। বিনয় গুনে গুনে দেখল সবশুদ্ধ 13টি ছেলে মেয়ে।
রোগা রোগা চেহারা, গর্তে বসা চোখ, শুকনো ফাটা ফাটা চামড়া থেকে খড়ি উঠছে, সারা গায়ে অপুষ্টির ছাপ। আচ্ছাদন বলতে ময়লা তালিমারা ইজের আর ছিটের জামার ওপর ছেঁড়া খোঁড়া সোয়েটার বা চাদর। কারোর চাদর টাদর কিছুই জোটেনি, দু হাতে বুক চেপে ধরে শীতে কাঁপছে। ছেলে মেয়েগুলোর সমানে কলবল করে চলেছে, আমরা আইয়া গেছি, আমরা আইয়া গেছি। প্রসাদ হেসে হেসে বললেন, সে তো দেখতেই পাচ্ছি, এক একজন করে এসে নিয়ে যা। এতটুকু হুড়োহুড়ি নেই। প্রসাদ যেমনটি বললেন ঠিক তেমনই সুশৃঙ্খলভাবে এক এক করে ছেলে মেয়েগুলো ঘরে ঢুকে তার হাত থেকে 2 পিস করে চিনি আর মাখন লাগানো রুটি নিয়ে ফের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়তে লাগলো। রুটি বিলি শেষ হলে তিনি ওদের জিজ্ঞেস করলেন, আসার সময় দুলাল আর হারুকে তোরা দেখেছিস? দরজার মুখ থেকে ছেলে মেয়েগুলো সমস্বরে জানালো দেখেনি। যা, এখন যা, ওদের খুঁজে বার করে বলবি আমি ডেকেছি, এক্ষুনি যেন চলে আসে। আইসা। নিমেষে দরজার কাছ থেকে বাচ্চাগুলো উধাও। তাদের পায়ের আওয়াজ সামনের বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে মিলিয়ে যেতে লাগলো। প্রসাদের কার্যধারার তল খুঁজে পাচ্ছিল না বিনু। এতক্ষণ অপার বিস্ময়ে সে তাকে দেখে যাচ্ছিল। এবার জিজ্ঞেস করল, ওই ছেলে মেয়েগুলো কারা? মানে ইস্ট বেঙ্গলে ওদের বাড়ি ছিল? হ্যাঁ, ওরা রিফিউজি, রিসেন্টলি পাকিস্তান থেকে এসেছে, এই পাড়ারই ওই বস্তি টাইপের বাড়িতে থাকে। এবার বিনয়ের মনে পড়ল খানিকক্ষণ আগে পাউরুটি কাটতে কাটতে নিউট্রিশনের কথা বলছিলেন প্রসাদ। খুব সম্ভব তার মাথায় এই বাচ্চাগুলোর চিন্তাই ঘুরছিল। সে বলল, রোজই ওরা আসে? এরকমভাবে এসে রুটি নিয়ে যায়? হ্যাঁ, বেশিরভাগ দিনই আসে, তবে রোজ কি আর এক খাবার ভালো লাগে? মাঝে মাঝে বদলে দিই, কোনো দিন হয়তো দিলাম মুড়ি মুরগি কি চিড়ে গুড়। ওরা কেউ এসেছে খুলনা থেকে, কেউ বরিশাল থেকে, কেউ ঢাকা কিংবা ফরিদপুর থেকে। ওদের বাবা মায়েরা বাচ্চা কাচ্চা নিয়ে শিয়ালদা স্টেশনে পড়ে থাকেনি বা রিলিফ ক্যাম্পে গিয়ে ভিড়ও বাড়ায়নি। দেশ থেকে লুকিয়ে চুরিয়ে কিছু পয়সা করিয়ে আনতে পেরেছিল, তার কিছুটা দিয়ে ওই এখানকার বস্তিতে ঘর ভাড়া নিয়েছে, বাকিটা দিয়ে ছোটোখাটো ব্যবসা বা অন্য কিছু করে নিজেদের পায়ে দাঁড়াতে চেষ্টা করছে। গভর্নমেন্টের খয়রাতির আশায় ভিখিরির মতন বসে থাকার ইচ্ছা কিন্তু এদের একটুও নেই। ওদের আত্মসম্মান বোধ আর ফাইটিং স্পিরিটকে আমি কিন্তু খুব শ্রদ্ধা করি, কিন্তু এখন যা রোজগার করে তাতে দুবেলা পেট ভরে বউ বাচ্চাদের খাওয়াতে পারে না, তাই ওই ছেলে মেয়ে কটা সকালের খাবার আমিই দিই। কাল এই মানুষটিকে নতুন ভারতের অফিসে গম্ভীর আর স্বল্পভাষী মনে হয়েছিল। খবরের কাগজের কাজকর্মের বাইরে একটা কথাও তিনি বলেননি। কিন্তু আজ এক অন্য প্রসাদ লাহিড়ীকে দেখতে পেল বিনয়, কোমল সহৃদয় মমতাময়। প্রসাদ লাহিড়ী মলিন মুখে বলতে লাগলেন, এই পাড়াতেই আরও অনেক রেফিউজির ছেলে মেয়ে রয়েছে, সবার জন্য তো খাবারের ব্যবস্থা করতে পারি না। আমার আর কতটুকু ক্ষমতা বলো? ওই দেখো, এতক্ষণ এসেছো, এখনো চাটা কিচ্ছু দিইনি। না ঠিক আছে। সুবল, সুবল, গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার থেকে 8খানা লুচি, ছোলার ডাঁড়ার 4টে নলেন গুড়ের সন্দেশ নিয়ে আয় তো। ঠান্ডা লুচি থাকলে নিবি না, গরম গরম ভাজি আনবি। আর আসার সময় ওই শোভা ক্যাফেতে বলবি 2 গ্লাস স্পেশাল চা যেন দিয়ে যায়। 2 জায়গায় আমার নামে খাতায় লিখে রাখতে বলিস, চটপট চলে আসবি। খাতায় লিখে রাখার ব্যাপারটা বিনয়ের মাথায় ঢুকল না। আপ্যায়নের বন্দোবস্ত করে ঘরে ফিরে এলেন প্রসাদ। লেখার টেবিলের ওপর ভাঁজ করে রাখা একটা ফুলস্ক্যাপ কাগজ পেপার ওয়েট দিয়ে চাপা দেওয়া ছিল। সেটা এনে বিনয়ের হাতে দিয়ে ইজি চেয়ারে বসে পড়তে পড়তে বললেন, এটায় কলকাতার কাছাকাছি 9টা রিফিউজি কলোনি আর 5টা সরকারি রিলিফ ক্যাম্পের ঠিকানা রয়েছে। আপাতত এগুলো দিয়েই কাজ শুরু করো, পরে আরও লিস্ট দেব। তাতে দূরের ক্যাম্প ট্যাম্পের অ্যাড্রেস থাকবে। তাছাড়া কি? এখন ফাঁকা পোড়ো জমি, জলা জায়গা টায়গা পেলেই তো রিফিউজিরা বসে পড়ছে। নতুন নতুন এত জবরদখল কলোনি মাথা তুলেছে যে সবগুলোর হদিশ পাওয়াই মুশকিল। তোমাকে তো চারিদিকেই ঘোরাঘুরি করতে হবে, নতুনগুলোরও খোঁজ নিও। আচ্ছা। কথা বলতে বলতেই প্রসাদের দেওয়া কাগজটার ভাঁজ খুলে চোখ বুলাতে থাকে বিনয়। দেশ নেতাদের নামে কলোনিগুলোর নাম,
নেতাজি সুভাষ কলোনি, দেশবন্ধু চিত্তরঞ্জন কলোনি, মহাত্মা গান্ধী কলোনি ইত্যাদি। সরকারি ত্রাণ শিবিরগুলোর কোনো নাম নেই, তবে সেগুলোর ঠিকানা কলকাতার আশেপাশে। তুমি কি জানো সেকেন্ড গ্রেট ওয়ারের সময় কলকাতা আমেরিকান আর ব্রিটিশ টমিতে ছেয়ে গিয়েছিল? হ্যাঁ, শুনেছি। সিটিতে তো বটেই, আউটস্কার্টে মিলিটারি থাকার জন্য অনেক ব্যারাক তৈরি হয়েছিল। যুদ্ধের পর তো বেশিরভাগ ব্যারাকই ভেঙে ফেলা হয়। যে কটা আস্ত রয়েছে এখন রিফিউজিদের রিলিফ ক্যাম্প। আপনি ক্যাম্পগুলোর যে অ্যাড্রেস দিয়েছেন তার মধ্যে ঢাকুরিয়া লেকের একটা ব্যারাকও রয়েছে, কিন্তু কি? আমি ওই লেকে একবার বেড়াতে গিয়েছিলাম, একটা ভাঙাচোরা ব্যারাকও দেখেছি। সেটা রিলিফ ক্যাম্প নয়, কোনো রিফিউজিও চোখে পড়েনি, একদম ফাঁকা। তুমি যে ব্যারাকটার কথা বলে সেটা ওই বাচ্চাদের সুইমিং পুলের কাছাকাছি তো? হ্যাঁ। ওটা ছাড়া আরও একটা ব্যারাক আছে, সেটা ভাঙা হয়নি, ওখানে ক্যাম্প বসানো হয়েছে। তুমি কি সাদার্ন এভিনিউতে একটা হাসপাতাল দেখেছো? বিনয় জানে যুদ্ধের সময় শুধুমাত্র মিলিটারির জন্য ওই হাসপাতালটা করা হয়েছিল। স্বাধীনতার পর অবশ্য সেটা সবার জন্যই খুলে দেওয়া হয়। মুকুন্দপুর থেকে এসে যুগল ওখানেই পা ড্রেস করিয়ে যায়। বিনয় বলল, হ্যাঁ দেখেছি। প্রসাদ বললেন, আমি যে ব্যারাকটার কথা বলছি সেটা হাসপাতালটা ঠিক উল্টো দিকে, একটু কোনাকুনি লেকের ভিতরে, চারপাশে এত গাছপালা যে হঠাৎ চোখেও পড়ে না। বিনয় ভাবল প্রসাদের কথাই হয়তো ঠিক। প্রসাদ বললেন, আমার লিস্টটায় দেখো, লেকের কাছাকাছি আরও কটা রিলিফ ক্যাম্পের অ্যাড্রেস আছে। লেকের ক্যাম্পটায় গিয়ে সেখানে জিজ্ঞাসা করলেই তারা অন্যগুলো দেখিয়ে দেবে। এই সময় একটা ঢ্যাঙা মতো ছেলে ঘরে ঢুকল। বয়স 16-17, সবে কৈশোর পেরিয়েছে। ঠোঁটে খুব মিহি গোঁফের রেখা, চোখে মুখে সারল্য মাখানো, ছোট ছোট করে ছাঁটা চুল, পরনে আধময়লা পাজামা, ছিটের হাফ শার্ট, শার্টের ওপর সস্তা আলোয়ান, পায়ে পুরনো খেলো চটি। ছেলেটার একটা হাতে শালপাতার বড় ঠোঙা মাটির ভাঁড়, আর এক হাতে কাগজের চৌকো একটা বাক্স। বিনয় আন্দাজ করে নিল এই সুবল। প্রসাদ এক পলক সুবলকে দেখে বললেন, এসে গেছিস? ভেরি গুড। এক কাজ কর, ওখান থেকে কাপ আর গেলাস এনে ভালো করে ধুয়ে এই লুচি টুচি আর খাবার জল আমাদের দুজনকে দে। বলে ঘরের কোণের দিকে আঙুল বাড়িয়ে দিলেন। হাতের ঠোঙা ভাঁড়টার লেখা টেবিলে রেখে প্লেট গিলাস নিয়ে বেরিয়ে গেল সুবল। সেগুলো পরিষ্কার করে ধুয়ে এনে চটপট খাদ্যবস্তুগুলো দুভাগ করে বিনয় এবং প্রসাদকে দিয়ে জিজ্ঞেস করল, আর কিছু করণ লাগবো? না, যা তুই এবার। যখনই কিছু আনি আমার তো হেড ঠিকা দেন। পাকামি করতে হবে না, যাও। সুবল নিঃশব্দে চলে গেল। বিনয় বলল, কথা শুনে মনে হলো সুবল ইস্ট বেঙ্গলের ছেলে। হ্যাঁ, রিফিউজি। কয়েক মাস হলো পাকিস্তান থেকে চলে এসেছে। ভালো ফ্যামিলির ছেলে, ব্রাহ্মণ, ফরিদপুরে বাড়ি। বেশ কিছু জমি জমাও ছিল। 46-এর রায়টে ওর বাবা খুন হয়ে যায়, তারপর দেশে মাটি কামড়ে পড়েছিল। একসময় আর পারল না, সর্বস্ব ফেলে মা আর বোনকে নিয়ে ইন্ডিয়ায় চলে আসতে হলো। লুকিয়ে চুরিয়ে কিছু টাকা আনতে পেরেছিল। শিয়ালদা স্টেশনে 15 কাটিয়ে অতিষ্ঠ হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত আমাদের পাড়ার এক বস্তিতে ভাড়া নিয়ে উঠে এসেছে। বাঁচতে তো হবে, তাই ছেলেটা এই মেসের চাকরগিরি করছে। কি হতে পারতো আর কি হয়ে গেল। এরকম হাজার হাজার ইয়াং বয় তুমি দেখতে পাবে। পার্টিশন এদের ফিউচার একেবারে ধ্বংস করে দিয়েছে। এ কি হাত গুটিয়ে বসে আছো যে? খাও খাও, লুচি ঠান্ডা হয়ে জুতোর চামড়া হয়ে যাবে। খেতে খেতে কয়েকদিন আগের একটা পুরনো ভাবনা আচমকা বিনয়ের মাথায় ফিরে এলো। সে ঠিক করে রেখেছিল চাকরি বাকরি কিছু একটা হলে সুধাদের কাছে আর থাকবে না, অন্য কোথাও নিজের ব্যবস্থা করে নেবে। বিনয় জানে এই কথাটা তার মুখ থেকে খসার সঙ্গে সঙ্গেই হুলুস্থুলু কাণ্ড বেঁধে যাবে। হিরণ, তারিক দত্ত বা সরস্বতী কেউই রাজি হবেন না, বরং শতভাবে তাকে নিজেদের কাছে ধরে রাখতে চেষ্টা করবেন। আর সুধা তো কেঁদে কেটে জগৎ সংসার ভাসিয়ে দেবে। হিরণদের কাছে তার আদর যত্নের ত্রুটি নেই, ওরা তাকে মাথায় করে রেখেছে, সবই ঠিক। তবু ওটা তো ছোটদির শ্বশুর বাড়ি। আসলে দ্বিধাটা রয়েছে তার নিজের মধ্যেই। সবেই চাকরিতে জয়েন করেছে বিনয়। কবে সুধাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে উঠবে স্পষ্ট করে সে ভাবেনি। যাবে যে সেটাই শুধু ঠিক হয়ে আছে।
এই শহরের রাস্তাঘাট অনেকটাই তো তার জানা, কিন্তু কোথায় গেলে নিরাপদ এবং নির্ঝঞ্ঝাট একটা আস্তানা মিলবে সেই সম্বন্ধে তার ধারণা নেই। আজ এই শান্তিনিবাসে এসে মেসটাকে বেশ ভালোই লেগে গেল বিনয়ের। সবচেয়ে বড় কথা, এখানে প্রসাদ লাহিড়ী থাকেন, হৃদয়বান একটি মানুষ। বিনয় জিজ্ঞেস করল, এই মেসে আপনি ছাড়া আর কারা থাকে? কেন বলো তো? এমনি জানতে ইচ্ছে করলো তাই। প্রসাদ জানিয়ে দিল নানা ধরনের বোর্ডার রয়েছে শান্তিনিবাসে। সরকারি অফিসের কেরানি, মার্চেন্ট অফিসার, লেজার কিপার, কারখানার কর্মী, স্কুল মাস্টার, 2 জন MA ক্লাসের ছাত্র। সবাই খুব ভদ্র। এদের অনেকেরই বাড়ি হুগলি, 24 পরগনা, মেদিনীপুর কি বর্ধমান ডিস্ট্রিক্টের দূর দূর গ্রামে। শনিবার হাফ ডে অফিস করে চাকুরিরা ট্রেন ধরতে শিয়ালদা কি হাওড়ায় ছোটে। অন্য কাজটা যারা করে তারাও তাই, ফেরে সেই সোমবার। তবে 2-4 জন মেসে থেকে যায়, তারা বাড়ি যায় 1 মাস কি 2 মাস বাদে। এখানে বোর্ডারদের কীরকম খরচ? খুঁটিয়ে খুঁটিয়ে বিনয় যে কেন এত সব জানতে চাইছে সে সম্বন্ধে প্রসাদের হয়তো কৌতূহল হচ্ছিল, কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না। বললেন, পুরো একটা ঘর নিয়ে থাকলে মাসে 25 টাকা ভাড়া, অন্যের সঙ্গে শেয়ার করলে সিট রেন্ট 15 টাকা, আর দুবেলা মিলের জন্য 20 টাকা। তবে চা আর সকাল বিকেলের জল খাবার দেওয়া হয় না, সেটা নিজেদের আলাদাই কিনে খেতে হয়। একটা আধবয়সী লোক, মাথায় কাঁচা পাকা চুল, খয়াটে চেহারা, ভাঙা গাল, পরনে খাটো ধুতি, ফতুয়া আর চাদর, 2 গেলাস চা দিয়ে গেল। নিশ্চয়ই শোভা কাফেন থেকে পাঠানো হয়েছে তাকে। লুচি সন্দেশ খাওয়া হয়ে গেছে। জল খেয়ে চায়ের গেলাসে চুমুক দিতে দিতে বিনয় ভাবছিল, এজমালি ঘরে থাকলে খাওয়া দাওয়া মিলে মাসে সব শুদ্ধ 35 টাকা, খুব একটা বেশি নয়। তার মনে হয়েছিল মেসের খরচ কম করে এর 2-2.5 গুণ পড়বে। প্রসাদ কি একটু ভেবে বললেন, স্বাধীনতার আগে আমরা এই ঘরটার জন্য মান্থলি দিতে হতো 7 টাকা, আর দুবেলা মিলের জন্য 12 টাকা। বছরে খরচ একেবারে অনেক গুণ বেড়ে গেছে। মেস মালিকের আর কি দোষ বলো? জিনিসপত্রের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চার্জ না দিয়ে সেই বা কী করবে? না পোষালে মেস চালিয়ে কী লাভ? আগে 40 টাকায় 4-5 জনের একটা ফ্যামিলি দিব্যি হেসে খেলে চলে যেত। এখন যে দিনকাল পড়েছে, সাধারণ মানুষ কি করে যে টিকে থাকবে কে জানে। চাল ডাল মাছ মাংস জামা কাপড় সবই আগুন। ছেলে মেয়ে থাকলে পড়ার খরচ, অসুখ বিসুখ হলে চিকিৎসার খরচ, বাড়ি ভাড়া, সমস্ত কিছুই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। প্রসাদের দুশ্চিন্তা এবং আক্ষেপের মধ্যেই ভিতর দিকের বারান্দা থেকে একটা গলা শোনা গেল। আমাকে ডাকছিলেন প্রসাদ কাকা? বিনয় লক্ষ্য করল 2 যুবক, বয়স 19 কি 20, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। একজন শ্যামবর্ণ আর একজন রং ফর্সা। প্রসাদ ঘুরে বসে ছেলে দুটিকে এক পলক দেখেই লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। হারামজাদা রাস্কেল, জুতোর বাড়ি মেরে তোমাদের ছাল তুলে ফেলব। প্রসাদের দিকে তাকিয়ে হকচকিয়ে গেল বিনয়। চোখের পলকে একটা মানুষ যে এতখানি বদলে যেতে পারে সে কল্পনাও করতে পারেনি। মাথা নিচু করে ছেলে দুটো নীরবে দাঁড়িয়ে থাকে, পাংশু মুখ, ভয়ে কাঁচুমাচু। আর কিছুক্ষণ তোড়ে বকাবকি করলেন প্রসাদ। 2 যুবকের মুখ থেকে টু শব্দটিও বেরুল না। নত চোখে ঠায় দাঁড়িয়ে রইল যেন কাঠের পুতুল। ওদের অপরাধ যে কি, প্রসাদ তাদের দেখামাত্র কেনই যে এত ক্ষিপ্ত হয়ে উঠছেন কিছুই আঁচ করা যাচ্ছে না। ভীষণ অস্বস্তি বোধ করতে থাকে বিনয়। একটানা অগ্নি উৎপাতের পর একসময় শান্ত হলেন প্রসাদ। নরম মৃদুভাষী স্নেহপ্রবণ হয়ে গেলেন আবার। ছেলে দুটোকে কোমল গলায় বললেন, দয়া করে ভেতরে এসো। কিরে, বসতে বলতে হবে নাকি? ঘরে ঢুকে ওরা দাঁড়িয়েছিল। ছেলে দুটো ঘরের কোণ থেকে মোড়া এনে জড়সড় হয়ে বসে পড়ল। প্রসাদ ভুরু কুঁচকে জিজ্ঞেস করলেন, কি শুনছি তোদের সম্বন্ধে? পড়াশোনা ছেড়ে দিয়ে দিনরাত্রি নাকি চায়ের দোকানে আর রকে বসে আড্ডা দিচ্ছিস? সত্যি? যুবকরা কোনো উত্তর দিল না। তাদের মাথা আরেকটু নুয়ে পড়ল শুধু। খবরটা তাহলে ঠিকই। বাকি লাইফটা রকে গুলতানি করেই কাটিয়ে দিতে চাস? নিজেদের এইভাবে ওয়েস্ট করছিস কেন? হ্যাঁ, কি করুম, কলেজে 6 মাসের মাইনা বাকি, আমাকে নাম কাইটা দিছে। মায়না বাকি পড়েছে কই? আমাকে তো বলিস নি তোরা। কতবার আর আপনার কাছে হাত পাতুম? টাকা নেইতে সম্মানে বাঁধে, তাই না? আপনার কাছে সম্মান অসম্মানের কিছু আছে নাকি? তাহলে আমাকে ফ্যামিলির হাল তো সকলেই জানেন। রোজগারপত্র না করলে আর চলতে আসে না।
কলেজ থেকে নাম কাটাইয়া দিছে, পড়াশোনা বন্ধ, দুইজনে চাকরি বাকরির লইগা এইখানে ওইখানে ঘুরি, এরে ধরি ওরে ধরি। বাকি সময়টা কি করুম? বাসায় তো জায়গা নাই, তাই চায়ের দোকানে কি কারোর বাড়ির রোয়াকে বইয়াই কাটাইয়া দেয়। চাকরির জন্য ঘোরাঘুরি করছিস? কই, আমাকে তো জানাসনি। জানাইলে আপনি রাইগা যাইতেন। আরে হাম্মক রে, চেষ্টা চরিত্র করলে রিফিউজি কোটায় ছোটোখাটো একটা কিছু পেয়ে যাবি। কিন্তু ম্যাট্রিকে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করেছিস, থার্ড ইয়ারেও কিছুদিন ক্লাস করলি, গ্র্যাজুয়েটটা হতে পারলে কত ভালো চাকরি পাবি বলতো। ছেলে দুটো চুপ করে থাকে। প্রসাদ সদয় সুরে এবার বললেন, তোদের অবস্থা আমি জানি রে। পাকিস্তান থেকে আসার পর অনেক কষ্ট করেছিস, আর বছর দেড়েক দাঁতে দাঁত চেপে কাটিয়ে দে, বিয়েটা পাশ করতেই হবে। কিন্তু কাল সকালে দুজনে 3 মাসের মতো মাইনের টাকা আমার কাছ থেকে নিয়ে যাবি। কালই কলেজে গিয়ে নাম তোলার ব্যবস্থা কর, বাকি মাইনে পরের মাসে দিয়ে দেব। যা, এখন যা। ছেলে দুটোর চোখ বাষ্পে ভরে গেছে। ধীরে ধীরে তারা উঠে পড়ে, কৃতজ্ঞ দৃষ্টিতে একবার প্রসাদকে দেখে, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। প্রসাদের দিকে পলকহীন তাকিয়েছিল বিনয়। এই মানুষটিকে যত দেখছে ততই আপ্লুত হচ্ছে সে। প্রসাদ তাকে লক্ষ্য করছিলেন না। গিলাসে অনেকটা চা রয়েছে, ছোট একটা চুমুক দিয়ে বললেন, ওই ফর্সা ছেলেটা হলো হারু, আর কালো ছেলেটার নাম দুলাল। মুন্সিগঞ্জের কাছে কমলাপুর বলে একটা ছোট শহর আছে, জানো? বিনয়ের মনে পড়ল যে অল্প বয়সী ছেলেমেয়ের দঙ্গলটা পাউরুটি নিতে এসেছিল, প্রসাদ তাদের হারু আর দুলালকে খুঁজে বার করে তাদের কাছে পাঠিয়ে দিতে বলেছিলেন। খানিক আগে ভয়ে ভয়ে দুজনে যখন দরজার সামনে এসে দাঁড়িয়েছিল, তখনই আন্দাজ করা গেছে ওরা কারা। বিনয় জানায় কমলাপুরের নাম সে শুনেছে, তবে দেশে থাকতে কখনো সেখানে তার যাওয়া হয়নি। প্রসাদ বলতে লাগলেন, হারু আর দুলাল ওই শহরেরই ছেলে, একই সঙ্গে বড় হয়ে উঠেছে, লেখাপড়াও করেছে একই সঙ্গে। দেশে থাকতেই ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েটটা পাশ করেছিল। দুটো পরীক্ষাতেই তাদের রেজাল্ট বেশ ভালো, ফার্স্ট ডিভিশন, সঙ্গে 2-1 লেটার। প্রসাদ আরও জানালেন, দেশে হারুদের বিরাট অবস্থা। কমলাপুরের বাজারে ওর বাবা হরিপদ সরকারের ছিল মস্ত ধান চালের আড়ত, প্রচুর পয়সা। হারুদের মতন অতটা না হলেও দুলালদের ফ্যামিলিও যথেষ্ট সচ্ছল। ওদের 60 কানির মতন জমি ছিল, বছরে 3 বার ফসল ফতো। তাছাড়া অনেকটা জায়গা জুড়ে বসত বাড়ি, পুকুর, নানা রকম ফলের বাগান। সব ফেলে লক্ষ লক্ষ উদ্বাস্তুর মতন একদিন ওদেরও চলে আসতে হলো ইন্ডিয়ায়। দুলালের দূরসম্পর্কের এক মামা কলকাতায় পার্টিশনের অনেক আগে থেকেই ছিল। এই পাড়াতেই তার বাড়ি। দুলালের মামা এই পাড়াতেই হারু আর দুলালদের জন্য ঘর ভাড়ার ব্যবস্থা করে দিয়েছে। ধান চালের আড়তদার হারুর বাবা কালীঘাটে একটা ছোট্ট কাপড়ের দোকান দিয়েছে, আর দুলালের বাবা জমি জমার মালিক পরিতোষ বণিক এখন ট্রেনে ট্রেনে হকারি করে বেড়াচ্ছে। চরম অভাব। তবু ছেলেদের নিয়ে দুই বাপের কিছু অ্যাম্বিশন ছিল। হারুকে আর দুলালকে চারুচন্দ্র কলেজে বিয়েতে ভর্তি করে দিয়েছিল তারা। ছেলেরা মানুষ হয়ে তাদের পেছনে দাঁড়াবে, সংসারের হাল ধরবে, এমনটাই তাদের আশা ছিল। কিন্তু কি হওয়ার ছিল আর কি হয়েছে সবই বিনয় জানে। আস্তে আস্তে বিনয় সব শুনে মাথা নাড়ে। প্রসাদ চুপচাপ কিছুক্ষণ বসে থাকে, কেমন যেন আত্মগত। কি ভাবছিলেন কে জানে। তারপর হঠাৎ সচেতন হয়ে উঠে বললেন, অনেক বেলা হয়ে গেল, যাও, তোমাকে আর আটকে রাখবো না। অফিসে দেখা হবে, 2টো নাগাদ চলে এসো। আচ্ছা। বিনয় ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে লক্ষ্য করল শান্তিনিবাস জুড়ে এখন প্রচণ্ড ব্যস্ততা। সকালে সেই গড়িমসি ভাবটা নেই আলস্যের লেশমাত্র। সে যখন প্রসাদের সঙ্গে কথা বলছে, তার মধ্যে কখন যে বোর্ডারের কাজে বেরোবার জন্য তৈরি হতে শুরু করেছিল টের পাওয়া যায়নি। সারিবদ্ধ ঘরগুলোর পাশ দিয়ে যেতে যেতে বিনয়ের নজরে পড়ল কেউ চুল আঁচড়াচ্ছে, কেউ ইস্ত্রি করা জামাকাপড় ভেঙে পড়ছে, কেউ হাত ব্যাগে দরকারি কাগজপত্র গোছগাছ করে ভরে নিচ্ছে। নিচে এসে দেখা গেল সেই বড় চৌকো চাতালটায় 4-5 জন চৌবাচ্চা থেকে মগে জল তুলে ঝপাঝপ মাথায় ঢালছে। ওধারের কিচেনের গা ঘেঁষে যে একটা খাওয়ার ঘর রয়েছে তখন লক্ষ্য করেনি বিনয়। জায়গাটা খুব চিমতো, তাই দিনের বেলাতেই আলো জ্বালতে হয়েছে। দেখা গেল ওই ঘরের মেঝেতে আসনে বসে 4-5 জন খাচ্ছে। কাজের লোকদের তড়িৎ পায়ে ছোটাছুটি, বোর্ডারদের হাঁকে ডাকে, মেজবাড়ি এখন সরগরম।
আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লাগলে কমেন্টে তো জানাবেনই। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।